নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন। প্রত্যেকটি খবর ভীষণ গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি খবর মন দিয়ে শুনুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা লক্ষ্য করি প্রত্যেক দিনই অসংখ্য মানুষ আমাদের ভিডিও দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাদেরকে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, ভোটের রেজাল্টের 48 ঘন্টার মধ্যেই পিসি ভাইপোর বিরুদ্ধে অ্যাকশন শুরু। বলেছিল না ভোটে জেতার পর ডিজে বাজাবে, এবার মুখ দিয়ে টু শব্দ বের করে দেখাক। একে একে নিরাপত্তা সরছিল মঙ্গলবার থেকেই। বুধবার সকাল 6:30 থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা পাকাপাকিভাবে সরে গেল। তাদের বাড়ি এবং কার্যালয়ের সামনে এতদিন যে নিরাপত্তা দেখা যেত, মঙ্গলবার সকাল থেকেই সেই ছবিটা বদলাতে শুরু করে। 9/ক্যামাক স্ট্রিট, 121 কালীঘাট রোড এবং 188A হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই 3 ঠিকানায়। প্রসঙ্গত, মঙ্গলবারই লালবাজার থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল এই 3 জায়গায় বুধবার সকাল 6:30 থেকে আর অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে না। সেই নির্দেশ বুধবার সকাল থেকেই অক্ষরে অক্ষরে পালন করা শুরু হয়ে গিয়েছে। এই 3 জায়গায় নিরাপত্তায় ছিলেন যেসব পুলিশ কর্মী, বুধবার সকালে তারা ওই জায়গা ছেড়ে চলে যান। ওই 3 ঠিকানায় নিরাপত্তায় থাকা পুলিশদের জন্য যে কিয়স্ক ছিল, বুধবার সকালে তা ফাঁকা হয়ে গিয়েছে। 188A হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতার বাসভবন। রাজ্যে পালা বদলের 24 ঘন্টার মধ্যেই মমতার বাড়ি যাওয়ার গলির মুখে থাকা সিজার্স ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। এবার লালবাজার থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বাড়তি কোনো নিরাপত্তা থাকবে না। অন্যদিকে শেক্সপিয়ার থানার অন্তর্গত 9 স্ট্রিটে অভিষেকের কার্যালয়, তৃণমূলের সেনাপতির দপ্তর, এখানে তৈরি হওয়ার পর থেকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। বাবু একেবারে নিরাপত্তা নিয়ে ঘুরবেন আর লোকজনকে হুমকি দেবেন। এবার বাবুর একেবারে হাওয়া ফুস হয়ে গিয়েছে। যাই হোক, সেখান থেকেও নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ের সামনে থেকে সরে যায় পুলিশি প্রহরা। 121 কালীঘাট রোডে অভিষেকের বাড়ির সামনে থেকেও নিরাপত্তা এবার সরে গেল। চলে আসছি 2 নম্বর খবরে। সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের, সাফ জানিয়ে দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি। রীতি অনুযায়ী হারার পর রাজভবনে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন জানিয়ে দিয়েছেন তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না। মমতার দাবি, জোর করে তৃণমূলকে নাকি হারিয়েছে কমিশন, তাই তিনি পদত্যাগ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি রাজভবনে কেন যাব? আমরা তো হারিনি। জোর করে দখল করে কেউ যদি বেআইনিভাবে আমাকে দিয়ে পদত্যাগ করতে বলে, আমি কেন পদত্যাগ করব? সেটা হবে না। আমরাই জিতেছি, আমরা হারিনি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না এবং রাজভবনে গিয়ে তো একেবারেই করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি রীতি মেনে পদত্যাগ না করেন, তাহলে কি নতুন সরকারের শপথ গ্রহণে বাধা সৃষ্টি হতে পারে? রাজ্যে সাংবিধানিক সংকটেরও কি কোনো আশঙ্কা রয়েছে? যদিও সেরকম কোনো সম্ভাবনা নেই বলে দাবি করলেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। তিনি বলেন, সংবিধানের 164 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল যতদিন চাইবেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা ততদিনই নিজেদের পদে থাকতে পারেন। মন্ত্রিসভার সময়কাল 5 বছর। কমিশন এই মেয়াদ শেষ হওয়ার আগেই ভোট শেষ করায়। ভোটের ফল বেরোনোর মাত্রই নতুন সদস্যরা জয়ী হন। সেই তালিকা কমিশন রাজ্যপালকে পাঠায়। সরকার গঠনের দাবি জানায় সংখ্যাগরিষ্ঠ দল।
ফলে আগের সরকারের মেয়াদ এমনিতেই শেষ হয়ে যায়, কিন্তু রীতি অনুযায়ী বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন। প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত আরও বলেন, সরকারিভাবে পদত্যাগপত্র না এলে রাজ্যপাল মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারেন। পাশাপাশি 2-3 দিনের জন্য বিদায়ী মুখ্যমন্ত্রীকেই সরকার চালানোর দায়িত্ব দিতে পারেন রাজ্যপাল, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। না হলে তিনি প্রশাসনকে নিজের হাতে রাখতে পারেন। ফলে বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে এক্ষেত্রে সংকটের কোনো প্রশ্নই নেই। এরপরে তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে গিয়ে কোনো লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের, উল্টে বিপদে পড়তে পারেন তিনি। গোটা দেশ ছিছি করবে। ওনার উচিত এখনই পদত্যাগ করা, না হলে মান সম্মান আরও নষ্ট হবে ওনার। সুপ্রিম কোর্টে যদি মামলা করেন সঙ্গে সঙ্গে তা খারিজ হয়ে যাবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আর রাস্তা নেই। হ্যাঁ, উনি এখন থাকতে পারেন সিভিক মুখ্যমন্ত্রী হিসেবে, সেটা করতেই পারেন, সেটা আলাদা বিষয়। একটা নবান্নের ঘর দিয়ে দেওয়া হলো, সেখানে কিছু খেলনা বাটি দিয়ে দেওয়া হলো, তারপর বললো যে আপনি এখনও মুখ্যমন্ত্রী আছেন, সিভিক মুখ্যমন্ত্রী, আপনি এখান থেকে সরকার পরিচালনা করুন। সেটা নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় খুশি থাকে তাহলে কারোর কোনো অসুবিধা নেই। যাই হোক, চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। পশ্চিমবঙ্গে ক্ষমতা পালা বদলের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন 2 অবসরপ্রাপ্ত আইএএস, আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্নের একটি সূত্র মঙ্গলবার একথা জানিয়েছে। আলাপন এবং হরিকৃষ্ণ দুজনেই একদা রাজ্যের মুখ্য সচিব পদে আসীন ছিলেন। অবসরের পর ওই 2 আমলাকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে বিশেষ পদ দেওয়া হয়েছিল। খরচ করা হয়েছিল কোটি কোটি টাকা। অন্য একটি সূত্র জানাচ্ছে, মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন আরও এক আমলা, মনোজ পান্ত। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে মমতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেবেন না। নবান্নের সূত্রের খবর, ওই ঘোষণার আগেই বিশেষ পদাধিকার প্রাপ্ত 2 প্রাক্তন আমলা পদত্যাগ করেছেন। যাই হোক, এবার আলাপন বন্দ্যোপাধ্যায় কী করবেন? এমনিতেই সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্টে ধাক্কা খেয়েছেন, চাপের মধ্যে রয়েছে। তার মধ্যে তার দিদির হাত মাথার ওপর থেকে তো এবার সরে গেল। সরকারকে লুটে পুটে এক করে দিয়েছেন তারা, এবার তো বেকার হয়ে গেলেন। আপনাদের কি মনে হয় আলাপনের এবার কি অবস্থা হবে? পালাতে পারবেন আলাপন, নাকি রং বদলানোর চেষ্টা করবেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। চলে আসছি 4 নম্বর খবরে। নির্বাচনের ফল ঘোষণার পর মঙ্গলবারই ফলতা তৃণমূল প্রার্থী তথা পুষ্পা জাহাঙ্গীর খানের পার্টি অফিস ভাঙচুর করে বিজেপির পতাকা টাঙিয়ে দেয়া হলো। মঙ্গলবার বিকেলে ফলতার শ্রীরামপুরে এই ঘটনা ঘটেছে। ফলতার এই অফিসে বসেই নির্বাচনী কাজকর্ম করতেন জাহাঙ্গীর। মঙ্গলবার সেখানেই প্রায় শতাধিক মানুষ গিয়ে পুরো পার্টি অফিস ভেঙে দেয়। জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন তারা। এরপর তৃণমূলের সেই কার্যালয়ে বিজেপির দলীয় পতাকা টাঙিয়ে দেওয়া হয়। মজার ব্যাপার এই যে, যখন এই কাণ্ড ঘটছিল তখন সেখানে পুলিশ বাহিনী উপস্থিত ছিল, কিন্তু তারা একেবারে নীরব দর্শক ছিল। কেনই বা থাকবেন না? তারা তো দেখেছেন এতদিন ধরে এখানে কীরকম অরাজকতা পরিস্থিতি তৈরি করেছিলেন এই পুষ্পা, কিন্তু এখন পুষ্পা থেকে ডাইরেক্ট বিড়াল হয়ে গিয়েছেন এই জাহাঙ্গীর। যাই হোক, চলে আসি শেষ গুরুত্বপূর্ণ খবরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট লুটের অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিল নির্বাচন কমিশন। ভবানীপুরে তৃণমূল প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন এবং ভুয়ো, স্পষ্ট জানিয়ে দিল কমিশন। স্বচ্ছতার সঙ্গে ভোট গণনা প্রক্রিয়া সম্পূর্ণ, জানালো কমিশন। কখনো বন্ধ হয়নি সিসিটিভি, তৃণমূল প্রার্থীর সঙ্গে কোনো ধাক্কাধাক্কির ঘটনা ঘটেনি। কলকাতা দক্ষিণের ডিওর রিপোর্টকে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মারধরের অভিযোগ খারিজ কমিশনের। অর্থাৎ মমতার নাটক ধরা পড়ে গেল বা ব্যর্থ হলো। পাল্টা মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন ও মন গড়া, পাল্টা দাবি কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায় জোর করাতেই বন্ধ হয়েছিল ভোট গণনা, জানালো কমিশন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে ভোট গণনা শুরু হয়।
কলকাতা দক্ষিণের ডিও রিপোর্ট উল্লেখ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন।